নমস্কার, কথায় গল্পে মোটা বৌদি এই চ্যানেলে আমি পড়ছি কাবুলিওয়ালার বাঙালি বউ। লিখেছেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্বে আমরা দেখেছি কাবুলিওয়ালার সঙ্গে বিয়ে করেছেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। তার নাম জামবাজ খান। তারা একসাথে আফগানিস্তানে গেছেন, কিন্তু বউকে ফেলে রেখে জামবাজ খান আবার ভারতবর্ষে চলে এসেছেন। তার সেই যন্ত্রণা আমরা দ্বিতীয় অধ্যায় দেখেছি। সুস্মিতা বন্দ্যোপাধ্যায় ওরফে বাঙালি বউয়ের সেই যন্ত্রণা আজ তৃতীয় অধ্যায়। কম করেও 100 রুগীর স্লিপ জমা পড়েছে। গাড়ির লাইন দেখে বুঝেছি যে আজ আর 3টের আগে কপালে খাওয়া জুটবে না। সমগ্র আফগানিস্তানে একটাও মেয়ে ডাক্তার নেই। 2-1জন যা আছে তা ওই শহরে, তবে স্পেশালিস্ট কেউই নয়। যে দাঁত দেখে সেই আবার ওভারিয়ান সিস্ট অর্থাৎ এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা করে। মেট্রোরেজিয়া এবং ডিসমেনোরিয়ার একই রকম ওষুধ দেয়। যদিও আমি কোনো পাশ করা ডাক্তার নই, তবুও ডক্টর এস.এন. পান্ডের প্র্যাকটিস অফ মেডিসিন এবং সি.এস. দায়ের টেক্সট বুক অফ গাইনোকোলজি বই দুটো পড়ে যেটুকু শিখেছি তাতেই অন্তত কিছু মেয়ের উপকার হয়েছে। আমার দেওয়া ওষুধ খেয়ে রুগী তাড়াতাড়ি সেরে ওঠে দেখে এখানে প্রায় সব গ্রামেই ভালো ডাক্তার হিসাবে আমার নাম ছড়িয়েছে। সেদিন বেলা শেষের মুখে সবে আমি সব কিছু গুছিয়ে রেখে চেম্বারের দরজা বন্ধ করতে যাব, এমন সময় এক বয়স্কা মহিলা এবং তার সঙ্গে একটু কম বয়সী একজন মেয়ে এলো। ওই কম বয়সী মেয়েটি আমাকে অবাক করে দিয়ে পরিষ্কার ইংরাজিতে বলল, আমি আপনার সঙ্গে পস্তু বলবো নাকি বাংলাতে কথা বলবো? তুমি বাংলা জানো? তুমি কি হিন্দুস্থান থেকে এসেছো? আমিও তো বাঙালি, হিন্দুস্থান থেকে এসেছি। এই বাঙালি বর্জিত দেশে নিজের ভাষার ও দেশের একজনকে পেয়ে কেন জানি না একটু বেশি নিজেকে প্রকাশ করে ফেললাম। আমি জানি আপনি বাঙালি, তাই তো 10 মাইল রাস্তা হেঁটে বাড়িতে মিথ্যে বলে আপনার কাছে এসেছি। কেন? আমার কাছে কেন? কোনো রোগে ভুগছো? না, আমার কোনো রোগ নেই। আমি শুনেছি যে কাবুলের রাস্তা ঠিক হলে আপনি আবার নিজের দেশে ফিরে যাবেন, তাই আপনার কাছে ছুটে এসেছি। এতক্ষণ আমি খেয়াল করিনি যে আমরা দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছি। এবার আমি ওদের দুজনকে ঘরের ভেতরে আসতে বললাম। চা খাবে কিনা জিজ্ঞাসা করলাম। ওরা খাবে না বলে মাথা নাড়ল। ওদের দুজনকে বসতে বলে আমি ওদের সামনে বসলাম। মেয়েটি বলল, আমার নাম কাকলি রায়। উত্তর কলকাতার সিঁথিতে আমার বাড়ি ছিল। আমি মেয়েটির কথাবার্তায় এতটাই মগ্ন হয়েছিলাম যে কত সময় ঠাউর করতে পারিনি। মেয়েটিকে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। ঘোমটা দেয়া থাকলেও ওর মাথায় যে একরাশ ঘন কানো চুল আছে তা আমি পরিষ্কার বুঝতে পারছিলাম। চোখ দুটো টানা টানা, টিকালো নাক। যদিও মুখে তার শ্রাবস্তির কারুকার্য নেই, কিন্তু অজন্তার সামান্য তুলির টান নিশ্চয়ই আছে। মাইকেল এঞ্জেলো অথবা পাবলো পিকাসো তাদের মনের মাধুরী মিশিয়ে কাকলিকে সৃষ্টি করেননি। তবু এক কথায় বলতে পারি যে কোনো পুরুষকে ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো রূপের জোয়ার তার সর্বাঙ্গে নেই। সেটা হলো মেয়েদের আসল সৌন্দর্য, ব্যক্তিত্ব। সৌন্দর্য দর্শনের চর্চা শেষ করে এবার আমি বাস্তব জগতে ফিরে এলাম। মেয়েটিকে বললাম, বলো তুমি কি আশা নিয়ে আমার কাছে এসেছো? আমি তোমার জন্য কি করতে পারি? আপনি যখন কলকাতায় যাবেন তখন যদি আমার বাড়ির সিঁথিতে গিয়ে বাবাকে একটু অনুরোধ করেন যে আমার স্বামী ভাইকে যদি বাবা কোনো রকমে পুলিশের হাতে তুলে দিতে পারে, তবে ওরা ভয় পেয়ে আমাকে আমার দেশে পাঠাতে বাধ্য হবে। কোথায় থাকে তোমার দেওর? আর কি করে তাকে পুলিশে হ্যান্ডওভার করবে? সিঁথিতেই থাকে। আমার বাবা চেনে। ওর নাম ইব্রাহিম খান। যেভাবে হোক ওকে ধরে পুলিশে দিতে বলবেন। বলবেন তো? বিশ্বাস করুন, এই মানসিক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। কেন? তোমার স্বামী বাড়িতে নেই? আমার নিজের অভিজ্ঞতা দিয়ে প্রশ্নটা করলাম। হঠাৎ কাকলি কেঁদে ফেলল। তারপর বলল, ম্যাডাম, আপনার স্বামী দেবতুল্য, তাই অন্তত মানসিক যন্ত্রণায় ভুগতে হয়নি আপনাকে। উনি ঠকাননি আপনাকে। আমি মনে মনে ভাবলাম, ঠকায়নি? যন্ত্রণা দেয়নি? কাকলি বলল, একটা মানুষ তার স্ত্রীর কাছে মিথ্যের পথ ধরে এগোচ্ছে। দাম্পত্য জীবনের আগাগোড়াটাই তার মিথ্যে দিয়ে ভরা। এর থেকে যন্ত্রণা আর কী হতে পারে?
বলতে বলতে হঠাৎই স্তব্ধ হয়ে গেল কাকুলি। কিছুক্ষণ চুপ করে ফের বলতে লাগলো, আমাদের বাড়ির রাস্তার বাঁ দিকে ছিল নবাব খানের বাড়ি। জনা পাঁচেক পাঠান একই বাড়িতে থাকতো। নবাবকে দেখতে খুব সুন্দর ছিল। একটা মেয়ের মনের কোণে যখন কামনা বাসনা জাগে, তখন তার মনের মানুষটির সঙ্গে কল্পনায় রং মিশিয়ে বহু রকম অবাস্তব স্বপ্ন দেখে তাকে ঘিরে। সে সময় ভালোবাসার কারেন্ট ডেফিনেশন সম্পর্কে মেয়েরা কিছুই জানে না। ঠিক এমনি একটা সময় আমি নবাবের সঙ্গে ভালোবাসার স্রোতে ভেসে যেতে লাগলাম। সন্ধে হলেই কিসের একটা টানে আমি বাড়ি থেকে বেরিয়ে আসতাম। কী যে সেই টান, কিসের যে এত প্রবল আকর্ষণ, তা আমি বুঝে উঠতে পারতাম না। এক সময় বাড়িতে জানাজানি হলো। আমার বাবা ছিল ব্যাংকের ম্যানেজার। বাবা, মা, দাদা আমাকে অনেক বোঝালেন, পরে মারধর শুরু করলেন, কিন্তু কিছুতেই আমাকে বাগ মানাতে পারছিলেন না। আমি তখন নবাবের জন্য উন্মাদ। আমার মনের মানুষ নবাব, আমার চেতনার গভীরে তখন একমাত্র নবাব। ইতিমধ্যে বাবা আমার বিয়ের ব্যবস্থা করলেন। ছেলের বাড়ি দিল্লিতে। বাবার একমাত্র সন্তান, ইন্ডিয়ান এয়ারলাইন্সের কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি তখন সবে ইংলিশে অনার্স গ্র্যাজুয়েট। যখন জানতে পারলাম যে বাবা বিয়ের সব ব্যবস্থা করে ফেলেছে, আমি তখন নবাবকে গিয়ে সব বললাম। নবাবই তখন আমার কাছে সমস্ত পৃথিবীর একমাত্র বন্ধু। নবাব আমাকে বলল, কোনো চিন্তা করো না, আমি 5-6 দিনের মধ্যে সব ব্যবস্থা করে তোমাকে নিয়ে আমার দেশে চলে যাব। আমি তখন আনন্দে বিভোর হয়ে গেলাম। আমার ভালোবাসা সত্যিকারের সার্থকতার রূপ পাবে। নবাব সারা জীবনের জন্য আমার, একান্ত আমার হয়ে যাবে। পৃথিবীর কেউ আর নবাবকে পাবে না। নবাবের ভালোবাসার রাজ্যে আমি এক অদ্বিতীয় সম্রাজ্ঞী। তারপর থেকে প্রায় 1 সপ্তাহ আমি নবাবের দেখা পেলাম না। তখন আমার যে কী অবস্থা তা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে কি সব মিথ্যে? সমস্ত বুকের ভেতরটা যেন খালি হয়ে গেছে। খাওয়া ঘুম বিদায় নিল। একটা অসম্ভব যন্ত্রণা আমাকে দিন রাত কষ্ট দিতে লাগলো। এমন সময় যন্ত্রণার মধ্যেই নবাব ফিরে এলো। নবাবকে যখন আমি না বলে কয়ে হঠাৎ উধাও হওয়ার জন্য বকাবকি করছি, তখন নবাব বলল যে আমাকে নিয়েও দেশে পালাবার সব ব্যবস্থা করতে গেছিল। এরপর আমি নবাবের সঙ্গে 1986 সালের মার্চ মাসে এই দেশে চলে এসেছি। এই পর্যন্ত বলে কাকলি কাঁদতে লাগলো। আমি বুঝতে পারলাম না কাকলিকে ঠিক কী বলে সান্ত্বনা দেয়া যায়। ভাবলাম কিছু বলার চাইতে চুপ করে থাকাটাই বোধহয় ভালো। এসব ক্ষেত্রে কিছু কমেন্ট করা ঠিক না। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলাম রাতের অন্ধকার দিনের আলোকে গ্রাস করেছে। কাকলিদের ওঠার কোনো তাড়া না দেখে বুঝে নিলাম ওরা রাতে আমাদের মেহমান, সুতরাং খাওয়ার ব্যবস্থা করতে হবে। তাই আমি ওদের বসতে বলে রান্নাঘরের দিকে চললাম। আমার মেজো যা তখন রান্নাঘরে রুটি করছে। এদেশে কেউ ভাত খায় না, রুটি খায়। ভাত পোশাকি খাবার। আমি সাদগিকে বললাম, মেহমান আছে 2 জন। ও বলল, আমি জানি, 2বার গিয়ে দেখে এসেছি। সন্ধ্যের পরও ওরা বসে আছে দেখে বুঝেছি ওরা রাতে থাকবে, তাই রান্নাও করেছি ওদের জন্য। বাহ, তোর বেশ বুদ্ধি আছে তো। তা কী রান্না করেছিস? মাংসের কোরমা আর দই আছে, হবে না? হবে হবে, এর থেকে আর কী বা করবি, আছেটাই বা কী। আকিকে বললাম, তোমাদের ঘরে আলো জ্বেলে দিয়ে আসবে। আমাদের এক খুঁড়তো যাকে সাদগি আকি বলে ডাকে। এদিকের কাজ সেরে আমি আবার কাকলিদের কাছে গেলাম। ওকে বললাম, কাকলি, তোমার জীবনের কাহিনী শুনে মনটা বেশ ভারী ভারী লাগছে। দিদি, এখনও তো কিছুই শোনেননি। এই যে আমার সঙ্গে ইনি এসেছেন, ইনি সব জানেন। সত্যি তো, এতক্ষণ আমরা নিজেরাই কথা বলে চলেছি, ওর কথা তো কিছুই জিজ্ঞেস করা হয়নি। ও তোমার কে? ইনি আমার ননদের বড় ননদ। আমাকে ভীষণ ভালোবাসেন। এর সঙ্গে পরামর্শ করে এর বাড়িতে যাওয়ার নাম করে তবেই আপনার বাড়িতে আসতে পেরেছি। কাউকে বলে দেবেন না তো যে তুমি আমার কাছে এসেছো? না, তা বলবেন না, কারণ আমি তো রাস্তাঘাট কিছুই চিনি না। উনি তো আমাকে নিয়ে এসেছেন রাস্তা দেখিয়ে। বলে দিলে উনি নিজেই ফেঁসে যাবেন। তারপর কি হলো? তুমি তো নবাবকে বিয়ে করে এখানে চলে এলে। তারপর? তারপর প্রথমেই আমরা চলে এলাম কাবুলে। কাবুলের অবস্থা তখন আরও খারাপ। যুদ্ধ তখন চরমে। সব দিক থেকে মিসাইল আর রকেটের হানাহানি। সারা রাস্তা জুড়ে পড়ে আছে মৃত মানুষের ছিন্ন বিচ্ছিন্ন দেহ। তাদের তাজা রক্তে লাল হয়ে উঠেছিল পথঘাট। তার মধ্যেই আমরা একটা গাড়ি নিয়ে এগিয়ে যেতে লাগলাম।
প্রধান রাস্তা ধরে কেউ আসতে যেতে পারতো না, তাই মেঠো পথের একটা রাস্তা ধরলো গাড়ি। গাড়ির চাকার সঙ্গে মেঠো রাস্তার ধুলো উড়ে আমাদের চোখ মুখ ভর্তি হয়ে যেতে লাগলো। রাস্তা যখন শেষ হলো তখন সন্ধে হয়েছে। তারপর আরও 1 ঘন্টার পথ পেরোবার পর নবাবের বাড়ি এসে গেল। নবাবের বাড়ির লোকেরা আমায় ঘরে নিয়ে গিয়ে বসালো। কিছু লোক আমার সামনে এসে বসে আমায় দেখতে লাগলো। তোমার গায়ে চিনি ছড়ায়নি? এখানে তো নতুন বউ ঘরে এলে তার গায়ে চিনি ছড়াবার প্রথা, আকাশে বন্দুকের গুলি ছুঁড়ে আনন্দ করার রেওয়াজ। আমার বেলায় তো তাই হয়েছে। না, আমার বেলায় এরা এসব কিছুই করেনি। অবশ্য তার কারণ আছে। রাত 12টা নাগাদ নবাবের দাদা ঘরে এলো, সঙ্গে এক মহিলা, বয়স প্রায় 40-এর কোঠায়। এতক্ষণ ঘরে যারা বসেছিল তারা সবাই এবারে একে একে উঠে চলে গেল। শুধু নবাব, আমি, দাদা আর ওই মহিলা চুপ করে বসে রইলাম। হঠাৎ নীরবতা ভেঙে ওই মহিলা চেঁচিয়ে ওঠে, চোখ লাল করে আমায় দেখিয়ে দেখিয়ে একবার নবাবকে আর একবার দাদাকে কী যেন বলতে লাগলো। নবাব হাত নেড়ে নেড়ে তাকে কিছু বোঝাবার চেষ্টা করলো। আমি কিছু না বুঝে নবাবের মুখের দিকে চেয়ে লাগলাম। ভাবলাম উনি হয়তো নবাবের মা, আমাকে বিয়ে করেছে বলে নবাবকে বকছে। সত্যিই তো, মায়ের তো অনেক আশা থাকে ছেলেকে নিয়ে ভালো বিয়ে দেবে, নিজের হাতে বরণ করে বউ আনবে। তা তো আর হলো না, তাই হয়তো এত চিৎকার চেঁচামেচি করছে। আমি যখন এইসব ভাবছি তখন দাদা হিন্দিতে বলল, শোনো কাকুলি, আমরা কেউ তৈরি ছিলাম না যে নবাব এইভাবে একটা ভিনদেশি মেয়েকে বিয়ে করে ঘরে আনবে। কথাগুলো এমন ঘেন্নার সঙ্গে বলল যে আমার খুব খারাপ লাগলো। কেন, ভিনদেশি মেয়েরা কি মেয়ে নয়? দাদা সঙ্গের মহিলাকে দেখিয়ে আরও বলল, এই যে একে দেখছো, এর সঙ্গে তোমার পরিচয় হওয়া দরকার, কারণ সারা জীবন তোমাকে এর সাথেই ঘর করতে হবে। আমি মনে মনে ভাবলাম, সে তো করতেই হবে, পৃথিবীর সব বউই তো শাওরির সঙ্গে ঘর করে, আমাকেও তো করতে হবে, সে আর নতুন করে বলার কি আছে। এবার আমার চমকের পালা। দাদা আমায় অবাক করে দিয়ে বলল, এ হলো নবাবের বিবি। বিবি? নবাবের বিবি? ঘরের সব আলো মুহূর্তে নিভে গেল। আমার নিঃশ্বাসটাও যেন থেমে গেল, রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে এলো। কি বলবো আমি? ঠিক শুনলাম তো? ওই বিভীষিকাময় দাদা আমাকে চুপ থাকতে দেখে আবার বলল, কেন, নবাব তোমাকে বলেনি কিছু? প্রায় 10 বছর আগে নবাবের বিয়ে হয়েছে। না, আর কোনো সংশয়ই রইল না, আমি ঠিকই শুনছি, ওই মহিলা নবাবের বিবি। তবে আমি কে? এখানে কি পরিচয় আমার? যাকে ভরসা করে ভালোবেসে দেশ ছেড়ে সবাইকে ছেড়ে হাজার হাজার মাইল দূরে এসেছি, সে আমার সঙ্গে কেন এত বড় ছলনা করলো? আমার সরল সুন্দর বিশ্বাসের এত বড় অমর্যাদা করলো? দাদার কথার আমি কোনো উত্তর দিতে পারলাম না। নবাবের দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, গলা বুজে এলো, দু চোখ ঝাপসা হয়ে এলো। আমি মুখ নিচু করে বসে রইলাম। কাকলের জীবন কাহিনীর মধ্যে এত বড় একটা বিস্ময় আমার জন্য যে অপেক্ষা করছে তা আমি আগে টের পাইনি। মনে পড়লো আমার বাবার একটা কথা। বাবা বলতো, বিয়েটা হচ্ছে জীবনের একটা অঙ্গ, কিন্তু সেটাকে যদি সঙ্গ করে নাও তবে তোমার পতন অনিবার্য। কাকলির জীবনেও ঘটল সেই অনিবার্য দুর্ঘটনা। আমার জীবনেও কি ঘটেনি তেমন কোনো ট্র্যাজেডি? ব্যর্থ হয়নি কি জীবনের চাওয়া পাওয়া? কাকলি আমার কাছে মুক্তির সন্ধানে এসেছে। হায় রে হতভাগ্য মেয়ে, তুমি কার কাছে এসেছো মুক্তির খোঁজে, যে নিজেই জানে না মুক্তির পথ কোথায়? অদৃষ্টের কি নিষ্ঠুর পরিহাস। আফগানিস্তান সম্পর্কে, এখানকার মানুষ সম্পর্কে ভালো লাগার বোধ গড়ে উঠেছিল রবীন্দ্রনাথের কাবুলিওয়ালার রহমতের চরিত্রের মধ্যে দিয়ে। কিন্তু আজ সেই রহমত খানের দেশটা একটা আতঙ্কের মতো লাগে। মনে হয়, এটা কি রহমতের দেশ? এই দেশেই কি থাকতো রহমতের মেয়ে? কি ভীষণ অসহায়তা গ্রাস করেছে এখানকার প্রতিটি মানুষকে। পাহাড়ের গায়ে, পাথুরে জমিতে, খোলা আকাশে, সর্বত্রই যেন শুনতে পাই হাজার হাজার লক্ষ মানুষের আর্তনাদ, শিশুদের কান্না। আরও অবাক হয়ে যায়, রহমত খানের মতো মানুষের লেশ মাত্র কারোর মধ্যে খুঁজে পাই না। তখন ভাবি, রবি ঠাকুর, তুমি কি সত্যি খুঁজে পেয়েছিলে রহমত বলে কাউকে, নাকি সবটাই তোমার কল্পনা? আবার ভাবি, রহমত যে একেবারে নেই তাও তো নয়। আমরা হয়তো তার সন্ধান পাইনি, আমি হয়তো সন্ধান পেয়েছি জামবাজের মধ্যে দিয়ে, কিন্তু কাকলি, সে কি পেয়েছে? নবাবের মধ্যে দিয়ে অন্তত রহমত খানকে পাওয়া যাবে না?
ভাগ্য আজ আমাদের কোথায় এনে ফেলেছে। দুজনের বিড়ম্বনার ক্ষেত্রটা শুধু আলাদা, কিন্তু কেন্দ্রবিন্দু তো ওই একটাই। কাকলি বলেছিল, আমি বুঝতে পারিনি আরও অনেক যন্ত্রণা অপেক্ষা করছিল আমার জন্য। নবাবের দাদা আমাকে বলল, শুধু আজকের রাতটা তুমি একা শোবে। একা ঠিক নয়, নবাবের বোনেরাও শোবে তোমার সঙ্গে। কাল থেকে তুমি, নবাব ও আরানা একসঙ্গে। আরানা, নবাবের বিবির নাম। আমি কোনো উত্তর দিলাম না। কি উত্তর দেব আমি? আমার বিন্দুমাত্র ইচ্ছা করছিল না ওই দাদাটার সঙ্গে কথা বলতে। তারপর নবাব ও আরানা ঘর থেকে চলে গেল। লজ্জায় ঘৃণায় সমস্ত হৃদয়টা রি রি করছে। দিল্লিতে মাত্র 2টো রাত কেটেছে আমার বিবাহিত জীবনে। মাত্র 2টো দিন নবাব আমার স্বামী হয়েছে। আমি ওই 2টো দিন তাকে আপন করে পেয়েছি। তারপরেই সব শেষ হয়ে গেল। আজ আমার শ্বশুরবাড়িতে প্রথম রাত। পৃথিবীর সব কিছু ঠিক আছে। আকাশে তারার অন্ধকার আছে, উজ্জ্বল তারাদের দীপান্বিতা আছে, আর আছে এক ফালি চাঁদ। আমিও বেঁচে আছি। আমার নারী গতিময়, চিন্তাধারা চলমান। শুধু সে আজ আমার পাশে নেই, যার জন্য ঘরের নিরাপদ জীবন ছেড়ে পা বাড়িয়েছিলাম অজানা অচেনা পথে। ভোরের দিকে একটু ঘুম এসেছিল। হঠাৎ ঘরে কিসের আওয়াজে ঘুম ভেঙে গেল। দেখলাম সামনে দাঁড়িয়ে আরানা আর তার স্বামী নবাব। নবাব আমাকে বলল, কাকলি ওঠো, আরানা তোমাকে জল এনে দিচ্ছে। তুমি স্নান করে ড্রেস করে বসো, এক্ষুনি সবাই তোমাকে দেখতে আসবে। আর হ্যাঁ, তোমার কাছে যে টাকা আমি রেখেছি, সেই টাকাটা আরানার কাছে দাও, ও রেখে দেবে। কেন? আমি কি টাকা রাখতে পারি না? নাকি ও আমার থেকে ভালো হিসেব জানে? তাছাড়া আমার যখন টাকার দরকার পড়বে, তখন কি তোমার বিবির কাছে চাইতে যাব? ভীষণ শ্লেষ মিশিয়ে কথাগুলো বললাম আমি। আফগানিস্তানের মাটিতে এই প্রথম আমার প্রতিবাদ। নবাব কি বুঝলো কে জানে, আর কিছু বলল না। তারপর সারাদিন ধরে বহু লোকজন আমায় দেখতে লাগলো। আমি যেন সিনেমার ছবি বা ওই ধরনের কিছু। রাত 9টা বাজে, ঘর এতক্ষণে খালি হলো। তারপর দেখলাম আরানা বিছানা করছে, বেশ চওড়া বিছানা। তাতে পরপর 3টে মাথার বালিশ রেখেছে। খানিক বাদে নবাব আমাকে শুতে ডাকলো। সে বিছানায় গিয়ে ঠিক মাঝখানে শুয়ে পড়েছে। আরানাকেও ডাকলো। আমি প্রশ্ন করলাম, ও, আমি আর তুমি একসঙ্গে শোবো? হ্যাঁ, নিশ্চয়ই। আরানাও তো আমার বিবি। এখানে না শুলে সে আর কোথায় যাবে? নবাব, তুমি কি বলছো? আমি কিছুতেই পারবো না এইভাবে একসঙ্গে শুতে। এসব নোংরামিতে তোমরা অভ্যস্ত, কিন্তু আমার শিক্ষা, আমার কালচার এসবের সঙ্গে পরিচিত নয়। আমি প্রাণ থাকতেও আমার লজ্জা আর একজনের সামনে বেআব্রু করতে পারবো না। স্বামী স্ত্রীর একান্ত গোপনীয়তার মাঝে অন্য কেউ আসতে পারে না। সেই রাতে নবাব ও আরানা একসঙ্গে শুয়ে পড়ল। আমি একটু দূরে গিয়ে ওদের দিকে পেছন করে শুয়ে পড়লাম। ঘুম কি আসে? আমার একান্ত মানুষটা পাশেই শুয়ে আছে অন্য আরেকজনের বাহুতে। অসম্ভব, অশালীন, কল্পনার অতীত। জীবনে এমন পরিস্থিতির কথা কি কখনো স্বপ্নে ভেবেছি? তারপর কাকলি কাঁদতে কাঁদতে অস্ফুট বলল, সেই রাতে নবাব আমার সামনেই আরানার সঙ্গে। কথাটা শেষ করতে পারে না কাকলি, ভেঙে পড়ল কান্নায়। সকালে কাকলি বিদায় নিল, কিন্তু সারাদিনের সব কাজের মধ্যেও কাকলি একবারও আমার মন থেকে বিদায় নিতে পারেনি। অবসাদ ও ক্লান্তির মধ্যে দিয়ে দিনটা শেষ। আমার মেজোজা বলল, খাবার দেব? আমার যা আমাকে আগলাওনে বলে ডাকে। আমার স্বামীকে ওরা আগল বলে। আগল অর্থাৎ দাদা, আর নাওয়ে মানে নতুন বউ। আগলের নতুন বউ বলে আমি ওদের আগল নাওনে। আজ এই পর্যন্ত। আমার পড়া যদি আপনাদের ভালো লাগে, তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন।